ম্যাডাম করবেন। সো রুবাইয়া তুমি শুরু করো। সুমাইয়া রেকর্ড করো। জি ম্যাডাম আমি অন করেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? ম্যাম হ্যাঁ, আজকে আমরা হচ্ছে কি এক্সপেরিমেন্ট 4 করব। এক্সপেরিমেন্টের নামটা একটু দেখো, যে ডিটারমিনেশন অফ সাউন্ডনেস অফ সিমেন্ট বাই এক্সপেনশন অফ সিমেন্ট মর্টার বার্স। তো এখানে সাউন্ডনেস অফ সিমেন্ট এই টার্মটা তোমাদের জন্য নতুন, যদিও সাউন্ডনেস জিনিসটা কি সেটা তোমরা জানো। আমরা বলি যে সাউন্ড স্লিপার। সাউন্ড স্লিপার মানে কি, আনডিস্টার্ব ঘুম হয় যদি কারো, তাকে আমরা সাউন্ড স্লিপার বলি। তো ওইটার সাথে একটু রিলেট করতে পারো যে মানে আমরা সিমেন্টের ক্ষেত্রে কোন ধরনের সিমেন্টকে সাউন্ড সিমেন্ট বলবো। সেটা হচ্ছে গিয়ে তোমার যেই সিমেন্টটা তুমি সেট করে যাওয়ার পরে ওর ভলিউমটা রিটেইন করে রাখতে পারবে, মানে ওর ভলিউম আর কোনো চেঞ্জ হবে না। আমরা এক্সপেক্ট করবো যে একটা সিমেন্ট যখন সেট করে যায়, তোমরা সেটিং টাইম টেস্ট করেছো এক্সপেরিমেন্ট 2 তে, যে তোমরা দেখেছো যে সিমেন্টটা আস্তে আস্তে তার মানে শেপটা রিটেইন করতে শুরু করে, ওই সময়টা তোমরা মেজার করেছো ওখানে। তো সেট করে যাওয়ার পরে এক্সপেক্টেড হচ্ছে যে সিমেন্টটা অথবা সেই সিমেন্ট দিয়ে তৈরি কোনো কনক্রিট কনস্ট্রাকশন, সেটা তার ভলিউমটা আর কোনো চেঞ্জ হবে না। সেটা যে কোনো এফেক্টেই হতে পারে, ভিতরের রিয়াকশনের কারণে হতে পারে, সেটা হচ্ছে তোমার থার্মাল এক্সপ্যানশন কন্ট্রাকশন, যে কোনো কারণেই হোক, মানে আমরা এক্সপেক্ট করব যে সেই সিমেন্টটা তার যে আয়তন বা যে ভলিউমটা সেটা সে রিটেইন করে রাখতে পারবে, সেটা চেঞ্জ হবে না। সেরকম সিমেন্টকে আমরা হচ্ছে গিয়ে সাউন্ড সিমেন্ট বলি। তো আর তার অপোজিটে আনসাউন্ড সিমেন্ট কি জিনিস, যে সিমেন্টের তোমার সেট করে যাওয়ার পরে তার ভলিউমটা চেঞ্জ হয়। তো ভলিউম চেঞ্জ হলে প্রবলেমগুলো কি কি, যে আমরা ধরো একটা তুমি কনক্রিট দিয়ে একটা বিম বানিয়েছো, একটা কলাম বানিয়েছো, একটা মানে যে কোনো স্ট্রাকচার তৈরি করেছো, তো সেখানে যদি সেই সিমেন্টের মধ্যে এরকম কোনো প্রপার্টি থাকে যে ওর ভলিউম চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে, যে তোমার কনক্রিট খসে পড়বে, একে স্পলিং বলা হয়। তো তারপর হচ্ছে কি তোমার কনক্রিটে ক্র্যাক দেখা দিবে, এবং এসব কারণে কি হবে, যে বাইরের এক্সটার্নাল ম্যাটার, ধরো পানি বা অন্যান্য কেমিক্যাল যে কোনো কিছু আমার কনক্রিটে ঢুকে যেতে পারে, তখন কনক্রিটের ভিতরে যে সিল থাকে সেটাই করোশন হবে, মানে অনেক রকম ইমপ্লিকেশন হতে পারে। আর ডিসইন্টিগ্রেশন অথবা স্পলিং অফ কনক্রিট তো হবেই। তো তার মানে আনসাউন্ডনেস অফ সিমেন্ট এটা কখনো এক্সপেক্টেড না। হ্যাঁ, তো সালফেট অ্যাটাকের কারণে আনসাউন্ডনেস অফ সিমেন্ট হতে পারে। আমাদের এই টেস্টটা মেইনলি সালফেট অ্যাটাকটাই টেস্ট করবে। এছাড়া তোমার ফ্রি লাইম অথবা ক্রিস্টালাইন ফ্রি ম্যাগনেসিয়া, সেটার হাইড্রেশনের কারণেও আনসাউন্ডনেস অফ সিমেন্ট হতে পারে। আচ্ছা, তো আনসাউন্ডনেস অফ সিমেন্ট কি কি কারণে হতে পারে, এখানে কয়েকটা কারণ বলা আছে। তো একটা যেমন হচ্ছে, যেটা একটু আগে বললাম, যে তোমার যদি অতিরিক্ত লাইম থাকে, ফ্রি লাইম যদি তোমার সিমেন্টের মধ্যে অতিরিক্ত বেশি থাকে, যেটা তোমার কিলনের মধ্যে আমরা যখন ক্লিংকারটাকে আমরা মিশাই সেটার সাথে যদি রয়ে যায়, সেটা একটা কারণ হতে পারে। এছাড়া আমরা জিপসাম একটা অ্যাড করি, তোমরা জানো অলরেডি জিপসামটা আমরা কেন অ্যাড করি। কেউ কি একটু আমাকে বলতে পারবো যে জিপসাম আমরা কেন অ্যাড করি ক্লিংকারের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, তোমরা জানো সবাই যে C3A টা হচ্ছে গিয়ে পানির সাথে, C3A শুধু না, আসলে C4AF ও যেটা আছে পানির সাথে খুব ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করে এবং সিমেন্টটাকে সেট করায় দিতে চায়। তো সেই তার ওই অতিরিক্ত যে ফাস্ট রিঅ্যাকশনটা, সেটাকে রিটার্ড করার জন্য আমরা জিপসাম অ্যাড করি। তো সেই জিপসামের একটা সার্টেন পার্সেন্টেজ আছে, 3 to 5%, সেই পার্সেন্টেজের থেকে অতিরিক্ত যদি থাকে, সেটা কিন্তু হচ্ছে তোমার পরবর্তীতে সালফেট অ্যাটাক বা ভলিউম এক্সপ্যানশনের জন্য দায়ী হয়। তারপরে যদি তোমার ইনসাফিসিয়েন্ট বার্নিং হয়, আমার যে ম্যাটেরিয়ালগুলোকে আমরা বার্ন করব সেই বার্নিংটা যদি ইনসাফিসিয়েন্ট হয়, অথবা সিমেন্টের ফাইননেস যদি কম থাকে, তো সেটা একটা কারণ হতে পারে আনসাউন্ডনেস অফ সিমেন্টের। আর হচ্ছে তোমার যদি ম্যাগনেসিয়াম কন্টেন্ট অতিরিক্ত বেশি থাকে, সেটা একটা কারণ হতে পারে। তো আমি আরেকটু ডিটেইলে সামনে বলবো, এখানে আমি জাস্ট একটু পয়েন্ট আকারে বলা। তো সালফেট অ্যাটাক দুই রকমের হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এটা বুঝতে ভাই একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ ম্যাডাম, সরি, আগের স্লাইডটা একটু যাও। এখানে যে কজগুলো তুমি দেখাচ্ছো, মানে জিপসাম ছাড়া বাকি তিনটা আলটিমেটলি কেন আনসাউন্ডনেস ঘটায়, এটা কি পরে তুমি বলবা ডিটেইলসে? আচ্ছা স্লাইড না ম্যাডাম, এখানে সালফেট অ্যাটাক নিয়ে ডিটেইলসে আচ্ছা, বলা। তাহলে এই যে দেখো, এই যে এখানে যেটা বলা হচ্ছে যে এক্সেস অফ লাইম বা এই যে ইনঅ্যাডিকুয়েট বার্নিং বা যে হাই প্রপোর্শন অফ ম্যাগনেসিয়াম, এগুলো কিভাবে আনসাউন্ডনেস ঘটায়, এগুলোর সাথে এই যে জিপসামেরটা একটু ডিফারেন্ট। কারণ জিপসামের এই কারণেই কিন্তু সালফেট অ্যাটাকটা মোস্টলি হয়ে থাকে। বাকি যে রিজনস গুলো, এগুলোতে দেখা যায় যে এই যে এক্সেস লাইম যে থেকে যাচ্ছে, সে পরবর্তীতে যখন তার যে রিঅ্যাকশন উইথ আদার সল্টস প্রেজেন্ট ইন ওয়াটার অর ইন সয়েল, যার কন্ট্যাক্ট ওই সিমেন্টটা থাকবে,
তখন দেখা যায় যে সেটার অ্যালকালিজ বা ওগুলোর সাথে সে রিয়াক্ট করে, তখন সে ভলিউম এক্সপান্সিভ রিয়াকশন ঘটায়। একইভাবে ইনঅ্যাডিকুয়েট বার্নিং এর ফলে কি হয়, আমার ক্লিংকারের যে কনস্টিটিউয়েন্টস গুলো ছিল তারা তখন প্রপারলি যে কম্পাউন্ড গুলো তৈরি করার কথা বা যে কেমিক্যালস ফর্ম গুলো তৈরি করার কথা সেগুলো সে প্রপারলি করে না। তো ওখানেও তখন আমার বিভিন্ন কেমিক্যালস থেকে যাচ্ছে যারা পরবর্তীতে তাদের ডিলেড রিয়াকশন হচ্ছে, যেগুলো কিনা ভলিউম এক্সপান্সিভ। সিমিলারলি যেখানে যখন ম্যাগনেসিয়াম থাকছে সেও কিন্তু ওই একই কাজ করছে, অর্থাৎ তারা ক্লিংকার যখন বার্ন করা হচ্ছে বা যখন আমি সিমেন্টের রিয়াকশন ইনিশিয়াল পানি দিচ্ছি হাইড্রোলিক রিয়াকশন হচ্ছে, তখন তারা সেইভাবে রিয়াকশনে পার্টিসিপেট করে না। পরবর্তীতে যখন কংক্রিটটা সেট হয়ে যায় তখন এরা দেখা যাচ্ছে যে ইন কন্ট্যাক্ট অফ ওয়াটারে এসে ওয়াটারের মধ্যে যে ইমপিউরিটিস গুলা থাকে বা ইন কন্ট্যাক্ট অফ সয়েলে এসে তখন তারা তাদের সাথে বিভিন্ন ভলিউম এক্সপানসিভ রিয়াকশন ঘটায়, এবং এই ভলিউম এক্সপানশনের কারণে তখন দেখা যায় যে এই মেটেরিয়ালের মধ্যে ক্র্যাক ফর্ম করতে পারে। বুঝছো? সো এটা যেহেতু পরে আর ডিটেইলস আমরা যাচ্ছি না, কারণ আমাদের টপিক আসলে মেইনলি ফোকাস হচ্ছে সালফেট অ্যাটাকের উপরে আজকের মর্টার বোর এক্সপানশনটা। সো এইটা জাস্ট একটু ব্রিফলি জেনে রাখো। সরি ভাই ইন্টারাপ্ট করলাম, তুমি কন্টিনিউ। না থ্যাংক ইউ। আচ্ছা, তো সালফেট অ্যাটাক নিয়ে আমাদের আজকে ফোকাস করব, কারণ আমরা যে এসটিএম স্ট্যান্ডার্ডটা অনুযায়ী আজকে টেস্টটা করব সেটা সালফেট অ্যাটাকের জন্যই মেইনলি, ওটা বলাই আছে ওখানে। তো যাই হোক, তো সালফেট অ্যাটাক দুই রকম হতে পারে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। নামটা শুনেই বুঝতে পারতেছো যে এক্সটার্নাল মানে হচ্ছে তোমার কনক্রিটটা তোমার বানানো হয়ে গেছে, এখন কনক্রিটটা হয়তো তো কোনো একটা আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন, অথবা সেটা ওয়াটারের সংস্পর্শে আছে, অথবা ওইটা হয়তো সমুদ্রের কাছাকাছি কোথাও আছে বা মাটির সংস্পর্শে আছে, যেই জায়গায় সালফেট প্রোন আর কি, সালফেট আছে। তো কনক্রিট যদি, এটা সব কনক্রিটের ক্ষেত্রে যে অ্যাটাকটা হবে তা না। কনক্রিটটা যদি পোরাস হয়, কনক্রিটে যদি তোমার মানে পারভিয়াস হয় বা পোরাস হয়, কনক্রিট কিন্তু পোর থাকবেই, কিন্তু সেই পোরটা যদি অতিরিক্ত বেশি হয় তখন যেটা হবে যে আমরা কনক্রিটে কিন্তু একটা সার্টেন কাভার থাকে, তারপরেই আমরা স্টিল থাকে, কিন্তু স্টিল যদি কনক্রিটটা পোরাস হয় তখন বাইরের থেকে এই ম্যাটেরিয়ালগুলা, ফরেন ম্যাটেরিয়াল এবং ডেলেটেরিয়াস ম্যাটেরিয়াল, এরা কনক্রিটের ভিতরে ঢুকে যায়, এবং সেখানে যদি কোনো সালফেট থাকে তাহলে তারা হচ্ছে এরপর পরবর্তীতে রিয়াকশন করে কনক্রিটে ভলিউম এক্সপ্যান্সিভ রিয়াকশন গুলো করবে, এবং সেই কারণে আমাদের কনক্রিটের ভলিউমটা মানে এক্সপ্যান্ড করবে এবং কনক্রিট ডিসইন্টিগ্রেট হবে। তো এটা হচ্ছে কি এক্সটার্নাল সালফেট অ্যাটাক। আর ইন্টারনাল সালফেট অ্যাটাক হচ্ছে কি যদি তোমার যে ম্যাটেরিয়াল গুলো তুমি ইউজ করেছো কনক্রিটটা তৈরি করতে বা মানে কনস্ট্রাকশনটা তৈরি করতে, তার মধ্যে যদি তোমার সালফেট থাকে, যেমন তুমি সিমেন্ট ইউজ করো, সিমেন্টে তো সালফেট থাকে, জিপসাম থাকে, তারপরে হচ্ছে তোমার যে বালুটা ইউজ করেছো সেখানে যদি সালফেট থাকে, ইভেন পানি যেটা ইউজ করেছো সেটাতে যদি সালফেট থাকে, এইগুলো হচ্ছে গিয়ে তোমার ইন্টারনাল সোর্স হিসেবে কাজ করবে, এবং সেগুলো হচ্ছে গিয়ে তোমার সালফেট অ্যাটাক তৈরি করবে আর কি। তো সালফেট অ্যাটাক এরকম দুই রকম হতে পারে। আমি একটু এখানে একটু, তোমরা যদিও জানো, তাও আমি একটু আমার সুবিধার জন্য আমি একটু খুব শর্টে একটু বলে যাই যে তোমার মেকানিজমটা কি ইন্টারনাল সালফেট অ্যাটাকের। যে তোমরা একটু আগেই বললা যে C3A রিয়াকশনটা খুব ভায়োলেন্ট হয় বা খুব ফাস্ট হয়, এবং C3A এবং C4F দুইটাই আসলে যে পানির সাথে রিয়াক্ট করে সিমেন্টটাকে কিন্তু খুব দ্রুত সেট করে ফেলার চেষ্টা করে। তো ধরো নিয়ার অ্যাবাউট 10 মিনিটসের মধ্যে সেট করে ফেলানোর চেষ্টা করে। তো 10 মিনিটসের মধ্যে যদি কোনো একটা সিমেন্ট সেট হয়ে যায়, সেটা কিন্তু আসলে রিয়েল সেট না, সেটা হচ্ছে গিয়ে তোমার আসলে ফলস একটা সেটিং হবে। কিন্তু তাতে কি হবে, তোমার সিমেন্টের ওয়ার্কেবিলিটিটা একদম চলে যাবে। তো ওয়ার্কেবিলিটি চলে গেলে কি হবে, তুমি হ্যাঁ বলো। এটাকে ম্যাডাম ফ্ল্যাশ সেট বলা হচ্ছিল না? এটা কি ফলস সেট ছিল? এটা তো খুব সম্ভবত ফ্ল্যাশ সেট ছিল। হ্যাঁ ফ্ল্যাশ সেট, লেখা ফ্ল্যাশ সেট, সরি আমি বলতে গিয়ে ভুল বলে ফেলছি। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা হবে যে খুব তাড়াতাড়ি সেট করে যাবে, ঠিক আছে, এটার নাম যেটাই হোক, এটা তাড়াতাড়ি সেট করায় ফেলবে। তো তাড়াতাড়ি সেট করায় ফেললে যে প্রবলেমগুলো হবে এটা তো তোমরা বুঝতে পারতেছোই, যে এটাকে আমরা মোল্ড করতে গেলে প্রবলেম হবে, এবং সিমেন্টের স্ট্রেংথ গেইন ঠিক মতো হবে না। মেন কথা, জিনিসটা তো ঠিক মতো তুমি আর মিক্সই করতে পারবে না এত তাড়াতাড়ি যদি হ্যাড্রেশন রিয়াকশন গুলো ঠিক মতো হবে না। তো সেই কারণে হচ্ছে আমরা জিপসামটা অ্যাড করি। জিপসাম কি করে, রিটার্ডার হিসেবে কাজ করে। রিটার্ডার মানে তো তোমরা জানো, যে রিটার্ডার মানে কি হয়, যে C3 আর C4F কে ওরা পানির সাথে রিয়াক্ট করতে না দিয়ে জিপসামটা করে কি নিজেই তার সাথে রিয়াক্ট করে, ঠিক আছে, রিয়াক্ট করে একটা পদার্থ তৈরি করে যার নাম হচ্ছে ট্রাইক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট হাইড্রেট। পাশে একটা যে আমি ছবি দিয়ে দিয়েছি দেখো, এটা হচ্ছে ওর মাইক্রোস্ট্রাকচার। এটাকে ইথ্রিনগিত অথবা এথ্রিনজাইট যেটাই বলো, এই নামে ডাকা হয়। তো এই পদার্থটা, যদিও এটা মাইক্রোস্ট্রাকচার দেখে তো তুমি কিছু বুঝতে পারতেছো না, কিন্তু এটা একটা খুব এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল।
এটা ওর ভলিউমকে আপ টু 220% পর্যন্ত চেঞ্জ হতে পারে, মানে ওর ভলিউম ধরো যদি 1 মিটার কিউব থাকে সেটা 220% পর্যন্ত সে ভলিউম এক্সপ্যান্ড করার ওর ক্ষমতা রাখে। তো তাহলে বুঝতেই পারতেছো যে এরকম একটা ম্যাটেরিয়াল যদি সিমেন্টের মধ্যে থাকে তাহলে তো সেটা পরবর্তীতে সেট করে যাওয়ার পরও সেটা ভলিউম এক্সপ্যানশন ঘটাবে। তো জিপসাম দিলে যেটা হয় যে তোমার জিপসাম যদি তোমার অ্যাডিকেট হয়, মানে এনাফ জিপসাম যদি তুমি দাও, তাহলে কি হবে যে C3A হচ্ছে জিপসামের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে, এরপরে ইথ্রিঙ্গিত তৈরি হয়ে যাবে সব। তো এই ইথ্রিঙ্গিত গুলো পরবর্তীতে হচ্ছে কি তোমার আবার C3A এর সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম মনোসালফো অ্যালুমিনেট তৈরি করবে, যেটা মোটামুটি একটা স্টেবল পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে কি মেইন মেকানিজম। তো এরপরে দেখো যে দুইটা এখানে কন্ডিশন আসছে, সেটা হচ্ছে যদি অতিরিক্ত জিপসাম তুমি দাও তাহলে কি হচ্ছে তোমার ওই সিমেন্টটার মধ্যে একটা সোর্স অফ সালফেট রয়েই যাচ্ছে কিন্তু, ঠিক আছে, যে তোমার যেটা পরবর্তীতে সালফেট অ্যাটাক তৈরি করতে পারে, কারণ C3A তো সিমেন্টের মধ্যে থাকবেই। তো অতিরিক্ত জিপসাম হলেও কিন্তু বুঝতে পারতেছো যে সমস্যাটা কি হবে, যে সালফেট অ্যাটাকের একটা সোর্স তুমি রেখেই দিচ্ছ সিমেন্টে। আর যদি খুব কম জিপসাম দাও তাহলে তো মেইন কাজটাই হবে না, তাই না, যে তোমার ফ্ল্যাট সেট হয়ে যাবে আর কি। তো তার মানে এই জিপসামের পার্সেন্টেজটা সিলেক্ট করাটা একটা খুবই একটা ক্রুশিয়াল একটা ব্যাপার, এবং অপটিমাম যেন হয় সেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এটা হচ্ছে কি মেইন মেকানিজমটা, হ্যাঁ, যে কিভাবে আসলে এই ইন্টারনাল সালফেটটা আসলে সালফেট অ্যাটাকটা ঘটায়। আর আরেকটা হতে পারে যে ডিলেড ইথ্রিঙ্গিত ফর্মেশন, মানে এই প্রথম জিনিসটা তো হয়ে গেল একদম শুরুতেই হাইড্রেশন রিঅ্যাকশনের সময়, কিন্তু আরেকটা হতে পারে যেটা হচ্ছে কি তোমার একটু পরবর্তীতে হতে পারে, বাট স্টিল সেটা ইন্টারনাল সালফেটের কারণেই হয়, মানে এটা কোনো এক্সটার্নাল সোর্সের কারণে না। সেটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, যদি তুমি কিউরিংটা করে থাকো অতিরিক্ত এলিভেটেড টেম্পারেচারে, মানে ধরো যেখানে কাস্টিং করছো অথবা কিউরিং করছো বা প্লেসিং করছো সেই জায়গায় হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচারটা অনেক হাই, অথবা স্টিম কিউরিং করা হয় বিভিন্ন কারণে। স্টিম কিউরিং তোমরা মানে এটা আসলে এই স্কোপের বাইরে, কিন্তু স্টিম কিউরিং অনেক কারণে করা হয়ে থাকে। তো সেই স্টিম কিউরিং যেমন অনেক টেম্পারেচার হাই অবস্থায় তুমি কাস্টিংটা করতেছো, তো অথবা হিট অফ হাইড্রেশন যদি ট্র্যাপড হয়ে থাকে, সেসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার পরবর্তীতে একটা ইথ্রিঙ্গিত ফর্মেশন হয়, সেটা ডিলেড ইথ্রিঙ্গিত ফর্মেশন, সেটার কারণে পরবর্তীতে সালফেট অ্যাটাক হইতে পারে। তো সেটা কিন্তু সবই তোমার ইন্টারনাল সোর্সের কারণে হচ্ছে, ঠিক আছে। এখন এক্সটার্নাল নিয়ে যদি অল্প কিছু বলি, যে তোমার যদি যেটা বললাম যে তোমার সয়েলের কন্ট্যাক্টে অথবা ওয়াটারের কন্ট্যাক্টে যেটার মধ্যে সালফেট আছে, সেরকম জিনিসের কন্ট্যাক্টে যখন কনক্রিট আসে আর কনক্রিটটা যদি পারভিয়াস হয়, তখন হচ্ছে গিয়ে মানে কনক্রিটের মধ্যে দিয়ে যদি সে পানিটা যাওয়ার মতো রাস্তা পেয়ে যায়, তখন যেটা হবে যে তোমার ভিতরে সালফেটটা ঢুকে যাবে এবং পরবর্তীতে হচ্ছে তোমার মাইক্রোস্ট্রাকচার অফ কনক্রিটই চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা বাইরে থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে তোমার এক্সটেন্সিভ ক্র্যাকিং দেখতে পাবো, ঠিক আছে। মানে তোমার অনেকে কিন্তু আমাদের জিজ্ঞেস করে না যে তোমার এরকম ক্র্যাক হয়েছে, এখন বলো যে এটা কি কারণে হয়েছে। তো অনেক রকম কারণেই হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে গিয়ে তোমার সালফেট অ্যাটাক অবশ্যই। তো কারণ এটা তো একটা ভলিউম এক্সপেন্সিভ একটা তোমার রিয়াকশন হচ্ছে। তো এই কারণে যখন ক্র্যাক দেখতে পাচ্ছ, এটা মানে তোমার তুমি যখন চিন্তা করবে যে না কেন হইতে পারে, তার মধ্যে একটা কারণ হিসেবে তুমি সালফেট অ্যাটাক অবশ্যই রাখতে হবে। তারপরে হচ্ছে কি তোমার এক্সপ্যানশন দেখতে পাবা, মানে কনক্রিট যদিও একটা পুরোপুরি সলিড একটা জিনিস, এটা এক্সপ্যান্ড করার কথাই না, কিন্তু স্টিল আমি শিওর তোমরা কোথাও না কোথাও এরকম দেখছোই যে এটা এক্সপ্যান্ড করছে কনক্রিটটা। তারপর হচ্ছে কি তোমার সিমেন্ট পেস্ট আর অ্যাগ্রিগেটের মধ্যে বন্ডটা ডিসরাপ্টেড হতে পারে, সেটা তো খুবই মানে কি বলবো যে তোমরা বুঝতেই পারতেছো যে খুবই একটা মানে সিরিয়াস ম্যাটার আর কি, যে যদি সিমেন্ট পেস্ট আর অ্যাগ্রিগেটের মধ্যে বন্ডিংটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন কি হবে যে তোমার অ্যাগ্রিগেটটা খুলে আসবে এবং ওটার মধ্যে বন্ডিং না থাকলে তো তোমার যে স্ট্রেংথটা দেওয়ার কথা ডেফিনেটলি সেই স্ট্রেংথটা তুমি আর পাবা না। তারপর হচ্ছে গিয়ে তোমার পেস্টের কম্পোজিশনে চেঞ্জ হয়ে যেতে পারে, তোমার এরকম বিভিন্ন এফেক্ট আমরা দেখতে পারি, যেটা পেস্ট কম্পোজিশন অবশ্যই আমরা বাইরে থেকে দেখতে পাবো না, বাট সেটা একটা এফেক্ট হিসাবে হতে পারে আর কি। আচ্ছা, আর কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম, ইথ্রিঙ্গিটটা যে ফর্ম হয় ওটা কি শুধু জিপসামের সাথে C3A থাকলে মানে ফর্ম হয়, নাকি যে কোনো সোর্স থেকে ক্যালসিয়াম আসলেই না জিপসাম? না 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 না, জিনিসটা ডিফারেন্ট। একটু দেখো, যেটা হচ্ছে যে তোমার ওখানে কিন্তু অ্যালুমিনেট হাইড্রেটস ফর্ম করছে। তুমি কি ওই স্লাইডটা এখানে এখানে কি নাই, আর আছে কি রুবাইয়া অ্যালুমিনেট হাইড্রেটস ফর্মেশনের? ওইটা কি পরে আছে? ম্যাডাম আমি তো এখানে এমনি লিখে দিছি আর কি। আচ্ছা, না যেটা হয় যে দেখো তোমরা একটা জিনিস একটু ক্লিয়ারলি বুঝো, এখানে আমরা যে বলছি সালফেট অ্যাটাক মানে ফর্মেশন অফ মোস্ট অফ দ্য কেসে কি হচ্ছে, সালফেট অ্যাটাক কেন হচ্ছে, যে মোস্ট অফ দ্য কেসে সে এক্সপানশন ঘটাচ্ছে। কিভাবে? সে এট্রিনজাইট ফর্ম করছে, তাই তো। তো এই যে এট্রিনজাইট যে ফর্ম করছে সেটা কেন করছে?
এখানে ওই যেটা রুবাইয়া দেখালো যে জিপসামের জন্য, তাই না? জিপসাম কি করছে, কার সাথে রিয়াক্ট করছিল? একটা যেটা আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি, শুরুতে যখন আমরা সিমেন্টের হাইড্রোলিক রিয়াকশনের জন্য পানি অ্যাড করছি, যেটাও বলো যে C3A পানি পেলেই সে রিয়াকশন শুরু করে দিবে, তো সেটাকে রিটার্ড করার জন্য জিপসাম দিচ্ছি। তো তখন যে এট্রিন যে একটা ফর্ম হচ্ছে, সেই এট্রিন যে একটা ফর্ম হচ্ছিল কি C3A কে রিটার্ড করার জন্য, যেটা পরে আবার ভেঙে যাচ্ছে, তাই না? পরে সেটা ভেঙে যাচ্ছে। সো আমাদের যে আজকের যে আনসাউন্ডনেস টেস্ট ওই এট্রিনজেট ফর্মেশনের জন্য না, কিন্তু আজকের যে আনসাউন্ডনেস আমরা মেজার করছি মর্টার বার এক্সপানশন, এটা হচ্ছে কখন, যখন ইন্টারনাল কোনো সালফেট সোর্স থাকার কারণে, অর্থাৎ সিমেন্টের কনস্টিটিউয়েন্সির মধ্যে ইদার জিপসাম অথবা অন্য কোনো সালফেট সোর্স থাকার কারণে তারা সিমেন্ট সেট হয়ে যাওয়ার পর, অর্থাৎ সে যখন কংক্রিট সে হার্ডেন্ড মাস পরিণত হবে, কিন্তু তারপরে তার ভিতরে যে সালফেট সোর্স গুলা ছিল তারা কি করছে, ভলিউম এক্সপান্সিভ রিঅ্যাকশন ঘটাচ্ছে, ডিলেড, এই যে ডিলেড ফর্মেশন অফ এট্রিনজাইট, ঠিক আছে? সো তাদের যে ডিলেড ফর্মেশন গুলো হচ্ছে, এটা কি হচ্ছে পরে হার্ডেন্ড হয়ে যাওয়ার পরে। পার্থক্যটা কিন্তু এখানে একটু ক্লিয়ারলি বুঝো। প্রথম যে এট্রিনজাইটটা ফর্ম হয়েছিল ডিউরিং দ্য প্রসেস অফ হাইড্রেশন, সেটা ছিল C3A রিঅ্যাকশনকে রিটার্ড করার জন্য, আর ভলিউম এক্সপানশন গুলো হচ্ছে হার্ডেন্ড সিমেন্টটা পরবর্তীতে যখন ম্যাম বেঁধে বেঁধে যাচ্ছে কথা। হ্যালো ম্যাম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, ওর হয়তো নেটের প্রবলেম, শুনতে পাচ্ছি ম্যাম ক্লিয়ারলি। আচ্ছা ওকে। সো তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে এট্রিনজাইটটা ফর্ম হচ্ছে, এটা হচ্ছে কি ডিলেড, ঠিক আছে? তুমি যে পরের স্লাইডটাতে রুবাইয়া আছে না, এটা বোধহয় দেখো তো, হ্যাঁ, যে ডিলেড এট্রিনজাইট ফর্মেশন। সো আমাদের ফোকাস কিন্তু এটা, আমাদের ফোকাস কি, এক হচ্ছে এই সালফেট অ্যাট্রাক্টটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে তার ভিতরেই সালফেট কনস্টিটিউয়েন্টস আছে, অর্থাৎ আমি যদি এক্সেস জিপসাম দিতাম বা এমন কোন ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম যার ভিতরে সালফেট সল্ট গুলো আছে বা সালফেট কম্পাউন্ডস গুলো আছে, যারা পরবর্তীতে ডিলেড এই এট্রিনজাইট ফর্ম করছে, কাদের সাথে সয়েলের অ্যালুমিনেট বা ওই ধরনের অন্যান্য যে সল্ট গুলো আছে যারা এট্রিনজাইট ফর্ম করতে হেল্প করে বা এলিভেট করে বা অ্যালুমিনেটের সাথে রিঅ্যাক্ট করছে, তখন আমার এই ডিলেড এট্রিনজাইট ফর্ম হচ্ছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। সো আরেকটা হতে পারে যে আমার ইন্টারনাল কোনো সালফেট সোর্সই ছিল না, বাইরের থেকে কোনো সালফেটের সল্টের কন্ট্যাক্টে আসছি, তখন সেই সল্ট এসে সিমেন্টের ইনগ্রেডিয়েন্টের সাথে বেসিক কনস্টিটিউয়েন্টস গুলোর সাথে, অর্থাৎ C3A C2S এদের সাথে রিঅ্যাক্ট করে C3A এর সাথে রিঅ্যাক্ট করছে, যারা কিনা অলরেডি ওখানে হার্ডেন্ড হয়ে গেছে, তাদের সাথে রিঅ্যাক্ট করে তখন এই আনসাউন্ডনেস বা এক্সপানশনটা ঘটাচ্ছে, ঠিক আছে? তুমি অ্যানসারটা কি পেয়েছো? জি ম্যাম পেয়েছি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো রুবাইয়া, বলো। হ্যাঁ বলো। ম্যাম এট্রিনজাইটটা হওয়ার পরে, মানে হার্ডেন সিমেন্ট হওয়ার পরে এক্সেস জিপসামের কারণেই তো ম্যাম ওই এক্সেস এট্রিনজাইট হচ্ছে, যার কারণে এক্সেস জিপসাম হতে পারে, এক্সেস অন্য যে ধরনের সালফেট কন্টেন্ট যে কোনো কম্পাউন্ড হতে পারে। তো ম্যাম যদি জিপসামের কথা বলি, তো জিপসাম তো ম্যাম C3A এর সাথে রিঅ্যাক্ট করে এট্রিনজাইট করবে, তো ম্যাম হার্ডেন সিমেন্ট হওয়ার পরে কি C3A এলিমেন্ট কি থাকে এভাবে যে যাতে করে জিপসামের সাথে হার্ডেনিং প্রসেসটা কিন্তু অনেক লম্বা একটা প্রসেস, মানে কিছু তো এলিমেন্টস থেকে যাচ্ছে, এবং আমি বলছি C3S অর্থাৎ কয়েকটা কম্পাউন্ড যারা কিনা অন্যান্য নিজেদের মধ্যে কি হচ্ছে রিঅ্যাকশন ঘটায়, কম্পাউন্ডস, এগুলো হচ্ছে কি বলবো জটিল যৌগ তৈরি করছে, তাই না? সো যেগুলো কিনা পরবর্তীতে আবার তোমার সয়েলের মধ্যে যে অ্যালুমিনেটস গুলো থাকে তাদের সাথে রিঅ্যাকশন ঘটাতে পারে, তখনই কিন্তু এই ভলিউম এক্সপানসিভ হবে। বারবার বলা হচ্ছে কখন হচ্ছে, যখন আমার এক্সেস জিপসাম থেকে যাচ্ছে, তাই না? ইয়েস ম্যাম। আর যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে থাকে সেটার সাথেও কিন্তু সালফেট যদি ঢুকে রিঅ্যাক্ট করে তোমার সেটা হচ্ছে এক্সটার্নাল সোর্স থেকে যখন আসতেছে। হ্যাঁ, কারণ C3 এটা তোমার হাইড্রেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এরপরে C3 তুমি ঠিকই বলছো আর থাকবে না, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকবে, CSH জেল থাকবে, এগুলা একটু অ্যাডভান্স কথা, তো CSH জেলকেও অ্যাটাক করতে পারে। CSH জেল যে হইলেও তোমার দেখা যাচ্ছে যে ডিলেড যেটা হয়, যে হার্ডেন প্রসেসটা তোমার কন্টিনিউ যখন করে, এবং হার্ডেনিংটা তো অনেক দিন ধরে হয়, সেভারাল ডেজ ধরে হয়, তাই না? সো ততদিনে কিন্তু সে সেট হার্ডেন মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, যেহেতু আমরা জানি যে আমরা কি করি, আমরা ধরে নেই যে 21 ডেজ হলে দেখা যাচ্ছে আমরা সব কিন্তু ইয়ে খুলে ফেলি, তাই না? তার যে সাপোর্ট স্ক্যাফোল্ড এগুলো সব খুলে ফেলি। তো সেগুলো কেন খুলে ফেলি? কারণ সে পুরোপুরি তার এখন রিটেন করতে পারে ওয়েট, সে এখন অন্য লোড নিতে পারছে। তো তখনও যদি কোনো কারণে, তখন কিন্তু তার সব এলিমেন্টের হার্ডেনিং কমপ্লিট হয় না,
তাই না, আমরা জানি। সো সেই কারণে দেখা যাবে ও তখন যদি সে কোনো এক্সটার্নাল সালফেট সোর্সের কাছে আসে বা তার ভিতরে যে এক্সেস লাইন থেকে যায়, তখনও কিন্তু তার ভিতরে ভলিউম এক্সপানশনটা হতে পারে। একটা জিনিস দেখো, আবারও বলছি, সালফেট অ্যাটাকটা দুভাবে হতে পারে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল অ্যাটাকটা তোমার একটা সার্টেন টাইমের জন্য আমরা টাইম ফ্রেমে দেখি, তাই না? আর এক্সটার্নালটা কি, যখন এক্সটার্নাল সোর্সটার কন্ট্যাক্টে আসবে সেটা যে কোনো সময় হতে পারে, তাই না? আমি যখন আছি যে সয়েলের কন্ট্যাক্ট আছে বা যে ওয়াটার বডির কন্ট্যাক্ট আছে, সেই মুহূর্তে সেটাতে হয়তো ওই ধরনের কোনো সল্ট নাই, কোনো কারণে ওই ইম্পিউরিটিস গুলো ওখানে চলে আসলো সেই ওয়াটারের মধ্যে বা সেই সয়েলের মধ্যে, তখন কিন্তু এই ধরনের রিয়াকশনটা হতে পারে যদি আমার সিমেন্টের ভিতরে তার সাথে রিয়াক্ট করার মতো অ্যাভেলেবল অন্যান্য কম্পাউন্ডস গুলো থাকে। রুবাইয়া কন্টিনিউ করো। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তো সালফেট অ্যাটাক হইলে কি কি প্রবলেম হবে তার মধ্যে তো অলরেডি বলে ফেলছি, তাও যেটা যে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে যে কনক্রিট স্ট্রেংথ লস করবে আর কি। তো এটা তো বুঝতেছই যে তোমরা যে আমরা তো ক্যালকুলেশন করে একটা কোনো বিমের মধ্যে কতটুকু কনক্রিট লাগবে, একটা কলামে কতটুকু কনক্রিট লাগবে, কোথায় কতটুকু কনক্রিট লাগবে, এটা কিন্তু ক্যালকুলেশন করে আসতেছে। তো যখন এই স্পলিং হচ্ছে, ডিসইন্টিগ্রেশন হচ্ছে, কনক্রিট খসে পড়তেছে, কনক্রিটের এরিয়াটা কিন্তু কমে যাচ্ছে। সো কনক্রিট কমে যাচ্ছে এবং তারপরে যেটা বললাম যে তোমার ভিতরের স্টিলকে করশন ঘটাচ্ছে বাইরের থেকে ম্যাটেরিয়াল গিয়ে, সো বিভিন্ন ভাবেই হোক তোমার কনক্রিটের স্ট্রেংথটা কমে যাচ্ছে আর কি। যে স্ট্রেংথ দিয়ে তুমি ডিজাইন করেছো সেই স্ট্রেংথটা আর থাকছে না। আর ওই যে এটা নিয়ে ম্যাডাম অবশ্য একটু বলেছে যে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে যে সালফেট অ্যাটাক গুলো হয় ওইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাগ্রেসিভ হয়, যে তোমার সে কি করে ক্যালসিয়ামকে রিপ্লেস করে দেয় এবং হচ্ছে গিয়ে তোমার প্রিসিপিটেট তৈরি করে জিপসামে। তো জিপসামে প্রিসিপিটেট থাকলে এটা তো বুঝতেছই। আর এটা আমি আরেকবার একটু ক্লিয়ার করি যে জিপসাম C3 এর সাথে তো রিঅ্যাক্ট করেই। জিপসাম কিন্তু যেটা বললাম যে ফাইনাল প্রোডাক্ট যে CSH জেল এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এদের সাথেও রিঅ্যাক্ট করে। তো এটা হচ্ছে কি পরবর্তীতে এই ঝামেলাগুলো হবে আর কি, ঠিক আছে, যদি এরকম ম্যাটেরিয়াল কিছু রয়ে যায়। আচ্ছা, মেট্রেনজিটের আরেক নামে কি ম্যাম ক্যান্ডল সল্ট? আমার ঠিক জানা নাই, মানে হ্যাঁ হ্যাঁ, আরেক ক্যান্ডেল নাম ছিল। সল্ট, হ্যাঁ তাহলে নাম ঠিক আছে, ক্যান্ডেল হ্যাঁ, সল্ট। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে যে কিছু সোর্সের নাম এভাবে বলা আছে আর কি, যে সি ওয়াটার হতে পারে, সি ওয়াটারে সালফেট যেহেতু থাকে। তারপর হচ্ছে গিয়ে তোমার যদি কোনো তোমার স্ট্রাকচারটা ধরো একটা অ্যাডজাসেন্ট ক্লের মানে সাথে আছে, মানে কোনো সয়েলের টাচে আছে, তো সেখানে হচ্ছে গিয়ে তোমার যদি সালফাইড মিনারেল গুলা থাকে তো তাদের অক্সিডেশন হইলে তোমার যে সালফিউরিক অ্যাসিড হবে। তো ফাইনালি সালফিউরিক অ্যাসিডের মধ্যে তো H2SO4, তাই না, সালফেটও থাকে এবং সেটা কিন্তু অ্যাসিড অ্যাটাকও ঘটায় আর কি। তো এরপরে হচ্ছে কি তোমার সিওয়ারের মধ্যে যেমন তোমার অ্যানারোবিক ব্যাকটেরিয়াল রিঅ্যাকশন গুলো হয়, তো সালফার ডাইঅক্সাইড হচ্ছে তোমার থাকে, যেটা ওয়াটারের সাথে ডিজলভ হয়ে যায় এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করে। সেরকম আরেকটা গ্যাস হচ্ছে কিন্তু হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড থাকলেও কিন্তু তোমার ফাইনালি সেটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে এবং সেটা এরকম অ্যাসিড অ্যাটাকও দিতে পারে এবং হচ্ছে সালফেট অ্যাটাকও দিতে পারে। তো আর মেশনারি স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ব্রিকের মধ্যে তোমার সালফেট থাকে, হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে কি তোমার যেই সোর্স গুলা তুমি ইউজ করতেছো তার মধ্যে থাকলে তো ওই ইন্টারনাল অ্যাটাক হতেই থাকবে আর কি। আর এক্সটার্নালটা তুমি তাও কাভার বাড়া দিয়ে প্রিভেন্ট করতে পারো, তোমার কনক্রিটটাকে ভালো মতো মানে ইম্পারভিয়াস করার চেষ্টা করতে পারো, ওয়াটার সিমেন্ট রেশিও কমায় টমায়। এগুলো নিয়ে আমি একটু পরে আবার বলবো যে কিভাবে এই জিনিসটাকে কমানো যায় আর কি। তো এগুলো হচ্ছে গিয়ে সোর্স হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, তো সালফেট অ্যাটাক যেমন হচ্ছে কি তোমার এক্সটার্নাল সালফেট অ্যাটাক, এটা এই কয়েকটা টাইপ হতে পারে। তো এখানে কয়েকটা টাইপ দেখানো আছে, যে অ্যাসিডিক টাইপ, এক্সপ্যানশন টাইপ, অনিয়ন পিলিং টাইপ আর কি। তো অ্যাসিডিক টাইপটা হচ্ছে কি তোমার যে দেখো বলা আছে যে ইটিং অ্যাওয়ে অফ হাইড্রেটেড সিমেন্ট পেস্ট, মানে পেস্টটা কাইন্ড অফ খেয়ে যাচ্ছে এরকম হয়ে যায় এবং একটা কালো ধরনের অদক্ষেপ পড়ে আর কি। তো এইটা হচ্ছে কি অ্যাসিডিক টাইপ বলা হয়। আর অনিয়ন পিলিং টাইপটা হচ্ছে তোমরা বুঝতেছো যে পেঁয়াজটা একটু স্পেশাল না, যে তোমার মানে একটা লেয়ার 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 করে খুলে আসে যেরকম, তো সেরকম কনক্রিটের লেয়ারে লেয়ারে খুলে আসে সালফেট অ্যাটাকের কারণে। এটাকে ডিল্যামিনেশন অফ কনক্রিটও বলা হয়, হ্যাঁ, মানে ল্যামিনেশন, ডিল্যামিনেশন। তো আর এক্সপ্যানশন টাইপটা তো এই যে দেখতে পাচ্ছ যে তোমার কনক্রিটের স্পলিং হবে। এখানে একটু কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, মানে এক্সপ্যান্ড হয়েছে ভলিউমটা, তো এই কারণে হচ্ছে গিয়ে তোমার এই ক্ষয়ে ক্ষয়ে আসতেছে আর কি। মানে এগুলো সবই সালফেট অ্যাটাকের উদাহরণ। আচ্ছা, তো এখানে আসলে যদি বেশি আমি তাও রাখছি, মানে কিন্তু যে মেইন ফোকাস হচ্ছে গিয়ে আমি যে বোল্ড যেগুলো করছি যে তোমার কি কি ফ্যাক্টর হচ্ছে গিয়ে সালফেট রেজিস্ট্যান্স কে এফেক্ট করে। সিমেন্টটা যদি আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
ম্যাম ধরেন আমরা স্ট্রাকচার দাঁড় করাই ফেলছি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরনের ইয়েগুলো হচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ এক্সপানশন হয়ে এগুলা ঝরঝর করে যাচ্ছে, ওই ক্ষেত্রে কি কোনো কিছু করা যাবে, মানে ওইখান থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু করা যায়? হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার একটা টোটালি আলাদা ইয়ে যে রিহ্যাবিলিটেশন অফ কনক্রিট, মানে তোমার হচ্ছে ওই ক্ষয়প্রাপ্ত অংশগুলোকে ফেলে দিয়ে তারপর হচ্ছে কি তোমার তো দেখতে হবে, মানে ওভারঅল দেখতে হবে। শুধু তো সালফেট অ্যাটাকের কারণে তোমার একটা বিল্ডিং এর ক্ষতি হচ্ছে তা কিন্তু না। আমি যেটা বারবার বলতেছি যে কনক্রিট ক্ষয়প্রাপ্ত হয়েছে, ভিতরে স্টিলটা বের হয়ে গেছে, সেই ভিতরে স্টিলের রাস্ট হয়েছে, সেই রাস্ট যেটা হয় বা করোশন, সেই করোশনটাও কিন্তু একটা এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, সো সেইটা আরো অ্যাগ্রেভেট করতেছে। এদিকে কনক্রিটেরও ক্ষতি হয়ে যাচ্ছে, স্টিলেরও ক্ষতি হয়ে যাচ্ছে। তো এগুলি হচ্ছে কি তোমার যেটা রিহ্যাবিলিটেশন অফ কনক্রিট একটা টোটালি ডিফারেন্ট একটা টপিক। তো ধরো একদম একটা সাবজেক্ট হিসেবে অনেক জায়গায় পড়ানো হয়। তো সেখানে হচ্ছে গিয়ে তোমার এই প্রসেস গুলা তোমরা শিখতে পারবা আর কি, মানে যদি ওই সাবজেক্টটা পড়ো। মানে তোমার ধরো কনক্রিট এফেক্টেড কনক্রিটটা ফেলতে হবে, এফেক্টেড স্টিল যদি হয়ে যায় সেই জায়গায় নতুন স্টিল দিতে হতে পারে, সে স্টিলে ট্রিটমেন্ট করে নিতে হবে। কনক্রিট যেটা নতুন ম্যাম প্লেস আমি করবা, এটাও দেখছি যে ওই যে সিলিং এর যে ওগুলা ঝরে পড়ে গেছে, প্লাস হচ্ছে ওখানে যে রিইনফোর্সমেন্ট গুলো আছে ওগুলা বের ইনফেক্টেড হয়ে হয়েছে, গেছে। তো ওই হ্যাঁ ক্ষেত্রে শোনো, সিলিং এর সব ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট তো গুলো কিন্তু কিভাবে তোমার ওই করবে? মানে সালফেট অ্যাটাক বা আনসাউন্ডনেস অফ সিমেন্টের জন্যই যে স্পালিং অফ কংক্রিট হচ্ছে তা না, এগুলো অনেক ভ্যারিয়াস রিজনের জন্য হয়। তার মধ্যে একটা হচ্ছে তোমার আনসাউন্ডনেস অফ সিমেন্ট, ঠিক আছে? এখন সেটা তোমার অনেক সময় দেখা যায় ছাদে বৃষ্টির কারণে ময়েশ্চার ঢুকে গেছে, সেই কারণে মানে রাস্ট হয়ে কংক্রিটের আর রডের বন্ড ছুটে গেছে, যে কারণে স্পাল করে হয়তো কংক্রিট পড়ে গেছে। তো এই জিনিসগুলা যেটা যে অনেক রকম ভ্যারাইটি অফ রিজন আছে, ঠিক আছে? এটা কোনো একটা কারণে এইটার কারণে যে হয় তা তো না, এক একটা কারণে রেমেডি আসলে তখন এক এক ভাবে করতে হয়। এবং একটার সাথে একটা ধরো আসলে রিলেটেড, যেটা বললাম যে মানে সালফেট অ্যাটাকও হয়েছে, আবার এদিকে করোশনও হয়েছে, আবার হয়তো সেখানে মানে অনেক রকমই তো হতে পারে, অ্যালকালি অ্যাগ্রিগেট রিঅ্যাকশন, কার্বনেশন, অনেক রকম ডিউরেবিলিটি প্রবলেমই হতে পারে আর কি। তো কোনো এফেক্টেড হয়ে গেলে তারপর সেটা ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে, বাট ওইটাই আর কি যে তোমার মানে এটা জাস্ট তুমি এখন খুলে আবার জাস্ট কনক্রিট ক্লিন করে দিলা তাইলেই হবে না আর কি। ট্রিটমেন্ট করতে হবে সারফেসটার, স্টিলটা ট্রিটমেন্ট করতে হবে, নতুন বার লাগলে নতুন বার দিতে হবে, মানে স্টেপ আছে আর কি, মানে রেমেডি করা যায়। ঠিক আছে, আচ্ছা। তো ওই যে ফ্যাক্টরস নিয়ে কথা বলতেছিলাম, যে তোমার এই যে C3A কন্টেন্ট যদি সিমেন্টের কম থাকে তো তাহলে মানে নরমালি আর কি যে তোমার তাহলে জিপসাম কম দিতে হচ্ছে। তো জিপসাম কম দিতে হলে স্বাভাবিক তোমার সালফেট অ্যাটাকের ইন্টারনাল সোর্সটা তোমার প্রথমে একটু কম থাকতেছে আর কি। তো লো C3A সিমেন্ট হচ্ছে কি সালফেট অ্যাটাক রেজিস্ট্যান্স হয়ে থাকে। তো তারপর হচ্ছে কি তোমার ওয়াটার বাইন্ডার রেশিও লো করাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর সালফেট অ্যাটাক। মানে ওয়াটার সিমেন্ট রেশিও যত কম করতে পারবা তুমি, তত কি হবে, ওয়াটারটাই তো তোমার হচ্ছে কি রিঅ্যাকশন করে এবং জায়গাগুলোতে পোর রেখে যায়, তাই না? তো যত তুমি হচ্ছে গিয়ে ওয়াটার সিমেন্ট রেশিওটা তোমার কম হবে, ওয়াটার বাইন্ডার রেশিও আর কি, তত হচ্ছে কি সিমেন্টটা ইমপারভিয়াস বা লেস পারভিয়াস হওয়ার সম্ভাবনা আর কি। তো তখন আর কি তত বাইরের থেকে সালফেটটা ভিতরে ঢোকার সম্ভাবনা কম। আর হচ্ছে গিয়ে তোমার ইনিশিয়াল কিউরিং কন্ডিশনের উপর একটা এফেক্ট আছে। যেমন ইনিশিয়াল ড্রাই কিউরিং যদি করা হয় তাহলে অ্যাভেলেবল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই কম থাকে, মানে যেটা পরবর্তীতে তোমার এক্সটার্নাল সালফেট অ্যাটাকের জন্য যে দরকার আর কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা, তো সেটাই কম থাকে। তো এরকম মানে কিউরিং কন্ডিশনের উপর বেস করে তোমার এই সালফেট অ্যাটাক, সালফেট রেজিস্ট্যান্স আর কি করা যায়। তো এটা দেখা গেছে যে হ্যাঁ, এটা দেখা গেছে যে ক্লোরাইড আয়ন যদি থাকে সিমেন্টের মধ্যে বা ওই কনক্রিটের মধ্যে, তাহলে সালফেট অ্যাটাক হচ্ছে গিয়ে রেটটা একটু রিডিউসড হয়। তারপর হচ্ছে গিয়ে তোমার ফাইননেস অফ সিমেন্ট বা যদি একটু মানে কম হয়, মানে সিমেন্ট যদি কোর্সার পার্টিকেল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে গ্রেটার অ্যামাউন্ট অফ এক্সপেন্স। ম্যাম হ্যাঁ বলো ম্যাম, কিউরিং এর পার্টটি একটু আরেকবার বলেন। কিউরিং এর ব্যাপারটা আমি আসলে অত ডিটেইলে ইচ্ছা করেই বলি নাই, মানে কিউরিং এখানে একটা কন্ডিশন বলা আছে, হ্যাঁ, যে যদি হচ্ছে ইনিশিয়াল ড্রাই কিউরিং করা হয় সেই ক্ষেত্রে তোমার অ্যাভেলেবল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই কম থাকে। তখন হচ্ছে কি যেটা যে তোমার এক্সটার্নালি কোনো সালফেট সোর্স ঢুকলো, সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এনাফ পাবে না রিঅ্যাক্ট করার জন্য। ঠিক আছে, তো এরকম তোমার আবার যেমন যেটা একটু আগে বলছিলাম যে স্টিম কিউরিং হচ্ছে এলিভেটেড টেম্পারেচারে কিউরিং করছো, সেটা অন্য কোনো কাজের জন্য হয়তো স্টিম কিউরিংটা করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে মোর সালফেট অ্যাটাক প্রোন হয়ে যায় আর কি। তো মানে মেইন কথা হচ্ছে কি কিউরিং কন্ডিশনটা তোমার এই সালফেট রেজিস্ট্যান্স কে এফেক্ট করে। ঠিক আছে, বিভিন্ন রকম কিউরিং কন্ডিশন বিভিন্ন ভাবে এফেক্ট করে আর কি। আচ্ছা, তো আচ্ছা 5 পর্যন্ত বলছি যে সিমেন্ট যদি কোর্সার হয় তাহলে সালফেট অ্যাটাক প্রোন বেশি হবে। তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে এটা এখনই বলতেছিলাম যে ইনক্রিজ ইন টেম্পারেচার অফ সালফেট সলিউশন, মানে কিউরিং এর টাইমে, প্লেসিং এর টাইমে, কাস্টিং এর টাইমে যদি সালফেট
টেম্পারেচারটা বেশি থাকে সেই ক্ষেত্রে তোমার সালফেট অ্যাটাক বেশি হবে আর কি। আচ্ছা, এখন কি কি টেস্টে আমরা আনসাউন্ডনেস অফ সিমেন্ট ডিটারমাইন করতে পারি? এখানে আরো টেস্ট আছে, আমরা এখানে 3টাই লিস্ট করেছি আর কি। তোমরা স্ট্যান্ডার্ড নিয়ে তো অলরেডি জানো কি কি স্ট্যান্ডার্ড আছে, তো তার মধ্যে একটা হচ্ছে বিএস মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী লা শ্যাটেলের মেথডে করা হয়। তারপর হচ্ছে গিয়ে তোমার ASTM C151 সেটা হচ্ছে গিয়ে অটোক্লেভ এক্সপ্যানশন টেস্ট নাম, এটার পাশে ছোট্ট করে ছবি দেওয়া আছে মেশিনটার। আর এটা হচ্ছে এক্সেস অফ ম্যাগনেসিয়াটা মেইনলি দেখে। আর লা শ্যাটেল এটা হচ্ছে কি ফ্রি লাইমের জন্য যে অ্যাটাকটা মানে সাউন্ডনেস সেটা মেজার করে। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে কি সিমেন্ট মর্টার বার এক্সপ্যানশন টেস্ট ASTM C1038 অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে গিয়ে তোমার মেইনলি সালফেট সোর্সটাকে দেখে। তো আচ্ছা, ASTM 1038 যেটা আমরা আজকে ইউজ করবো, এটার নাম হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টেস্ট মেথড ফর এক্সপ্যানশন অফ হাইড্রোলিক সিমেন্ট মর্টার বার স্টোরড ইন ওয়াটার। আমরা কিন্তু ওয়াটারে স্টোর করে এটাকে টেস্টটা করব। এটা হচ্ছে গিয়ে তোমার আমরা একটা বার তৈরি করব, সেই বারটা হচ্ছে গিয়ে তোমার আমরা ডে 1-এ আমরা ওটার লেংথ নিব, ডে 14-এর লেংথ নিব, এবং দুইটার মধ্যে যদি পার্থক্য থাকে মানে এক্সপ্যানশন হইলেই তো আমরা এক্সপ্যানশন পাবো, তো সে কত পার্সেন্ট এক্সপ্যানশন হইলো সেটা আমরা কিন্তু এখানে মেজার করব। তো প্রসেসটা তো আমরা ভিডিওতে দেখবই, তাও এখানে একদম শর্টে এক লাইনে আমরা কি বলে দিলাম। এবং হচ্ছে গিয়ে তোমার ইউজুয়ালি 0.02% পর্যন্ত অ্যালাউড আর কি এই চেঞ্জটা। আমরা 14 ডেজে কিন্তু ফাইনালি মেজারমেন্টটা করে ফেলবো, 14 ডেজে দেখবো যে কতটুকু হয়েছে পানিতে রেখে, ঠিক আছে? তো মানে এই টেস্টটা আলটিমেটলি হচ্ছে গিয়ে 14 ডেজেরটার সাথে 1 ডেজ যেটা সেই মেজারমেন্টের পার্থক্য বা কতটুকু স্ট্রেইন হইলো, কতটুকু পার্সেন্টেজ চেঞ্জ হলো সেটা মেজার করে। আচ্ছা আচ্ছা, আমি তোমরা তো ভিডিওটাতে চলে যাই মনে হয়, অ্যাপারেটাস গুলো এখানে একটু ছবি দেওয়া আছে আর কি। তো আমরা মনে হয় ভিডিওটা দেখে আসি, তাহলে তোমাদের এরপরে আমি ক্যালকুলেশনটা দেখাই দিব আর কি। দেখতে পাচ্ছ তোরা ভিডিওটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, আমি প্লে করতেছি। Welcome to C202 Materials Sessional. Today we are going to show you the procedure of experiment number 4, determination of soundness of cement by expansion of cement mortar bars. For preparing the cement mortar, we will be following the same procedure like experiment number 3. At this stage, we have to mix the materials in a mortar mixture following the same procedure like experiment number 3. হ্যাঁ বলো। ম্যাম, আমরা একটু আগে যে চার্টটা দেখলাম ম্যাম, ওখানে বলা ছিল যে ওপিসি এর জন্য ম্যাম 0.02% হচ্ছে মানে এক্সপ্যানশনটা অ্যালাউড ম্যাম, কিন্তু আমরা তো এখানে পিপিসি ইউজ করছি ম্যাম। পিপিসি এর ক্ষেত্রে লিমিটটা কি চেঞ্জ হবে নাকি আগেরটাই থাকবে? 0.02%ই থাকবে। ওকে ম্যাম। For this experiment, we need a shrinkage bark mold. The height and width of this mold is 25 millimeter and length of this mold is 25. কারণ এই একই মোল্ড দিয়ে আমরা আনসাউন্ডনেস অফ সিমেন্ট ডিউ টু মর্টার বার এক্সপ্যানশন অর্থাৎ এক্সপ্যানশনে মেজার করি, আবার ড্রাইং শ্রিঙ্কেজের জন্য এর ভিতরে কতটুকু শ্রিঙ্কেজ হয় সেটাও এই একই মোল্ড দিয়ে ইউজ করা হয়, সেই কারণে এটাকে শ্রিঙ্কেজ বার মোল্ড বলা হয়ে থাকে। কন্টিনিউ করো। Millimeter. As you can see, we are now fitting two knurled and threaded reference studs into the stud holders of the mold. The size of the reference studs inside the mold is such that to provide the cement mortar bar an effective gauge length of 250 mm. We are now greasing the mold for easy removal of the mortar bar. Then we are placing the first layer of the mortar. Compaction is done with temper, but there is no specified number of tamping set by ASTM. We have to work into the corners, around the gauge studs and along the surface of the mold with the temper until a homogeneous specimen is obtained. After the second layer has been compacted, we have to cut the mortar off flush with the top of the mold and smooth the surface with a few strokes of the trowel. Immediately upon completion of molding, we have to place the test specimen in the moist closet for 22 hours to 23 hours with their upper surfaces exposed
to the moist air but protected from getting wet through water. After this time, we have to remove the specimens from the mold, and now we are demolding the mold. We have to identify and place it in water for at least 30 minutes prior to making the initial measurement. This is the length comparator used for measuring the changes in length of mortar bar specimens. As you can see, there is 2 dials in this apparatus. In the main dial, there is 100 small divisions, and each division is 0.01 millimeter. The main dial is highly sensitive to length change, so the number of revolution cannot be precisely detected. For this reason, we use the small dial for counting number of revolution correctly. This is the reference stud used for comparing the reading differences. We have to measure the length of the reference stud before measuring the mortar bar length, both for 24 hours test and 14 days test. For 24 hours test, we are now taking the reading of the reference bar. As you can see from the video, the small dial reading is 11 and the large dial reading is 62. So the reading will be 1162. We have to repeat this for 14 days test because temperature change can cause difference between this length measurement. We are now making the first reading at the age of 24 hours from the time of mixing. We have to rotate the sample several times to observe if there is any changes in the dial before taking the first reading. As you can see from the video, in the small dial the reading is 3 and in the large dial the reading is 82. So the total reading will be 382. Now ম্যাম we are একটা কোশ্চেন ending আছে, করতে পারি কি? placing the হ্যাঁ বলো। ম্যাম আমরা হচ্ছে রেফারেন্স বার তারপরে হচ্ছে আমাদের মর্টার বার দুইটাতে দেখছি একটা অ্যারো দেওয়া আছে, এটা কেন দেওয়া আছে? অ্যারো দেওয়া আছে এটা আমি বলতে যাচ্ছিলাম। ওই ধরো এই বারটা তো তুমি পানিতে ডুবাই রাখবা, ডুবাই রেখে তারপরে 14 দিন পরে আবার এটাকে টেস্ট করবে না, তো ওই অ্যারো চিহ্নটা যদি তুমি উপরে রেখে থাকো তাহলে 14 দিন পরে ওটাকে উপরেই রাখবা আর কি, মানে বুঝতে পারছো যে একই ডাইরেকশনে রেখেই ওকে মাপতে হবে। মানে এটা আসলে খুব যেটা হাইলি হচ্ছে যে সেনসিটিভ। একটু আগের ইয়েটা যাও তো, ডায়ালের রিডিং এর জায়গাটায় যাও তো, ভাইয়া মানে এখানে দেখো, হ্যাঁ এখানে দেখো বা পুরাটা আরেকটু ব্যাক in the small যেটা dial. পুরাটা দেখা We যাচ্ছে have to এরকম। rotate the 762. পুরাটা Change দেখা যাচ্ছে can এরকম cause একটা। first reading at the age of আচ্ছা এখানে 24 আচ্ছা hours পরে আরেকটু যাও, from the আরেকটু time যাও। of mixing. এখানে দেখো পুরা We have to rotate ইনস্ট্রুমেন্টটা the sample এত several সেনসিটিভ times যে to দেখো যে observe ইনস্ট্রুমেন্ট if আবার বলছে there is any রোটেটও করতে, changes কারণ in the কি dial before এটা taking the এত first reading. সেনসিটিভ যে সূক্ষ্ম, মানে As you can তোমার see from the মিলিমিটার video, 100 এটা in the দেখো small প্রিসিশনটা dial, দেখো the 0.01 reading is মিলিমিটার তে এটা 3 কনস্ট্যান্ট, and সেটা in the এত large প্রিসাইজ dial, যে the reading সামান্য is একটু 82. মানে ফ্র্যাকশন So, অফ the মিলিমিটারের total reading ভ্যারিয়েশনে will এখানে be রিডিং ভ্যারিয়েশন আসবে। কারণ 382. তুমি চিন্তা করে দেখো সালফেট অ্যাটাকটা তুমি মেজার করছো Now we are again 0.02%। একটু পজ placing করো, the একটু পজ করো test ভাইয়া, specimen ভিডিওটা একটু in পজ করো। saturated lime water after initial mixing. আগে ওইখানটায় যাও না ডায়ালের জায়গাটায়। সো তাহলে দেখা যাচ্ছে যে দেখো এত সেনসিটিভ, তুমি যদি এখন যে দিকটা অ্যারো দেয়া আছে সেটা প্রথমে উপরে দিয়ে মাপলা, কারণ নিচে কিন্তু কি হচ্ছে তুমি যে দুইটা times স্ট্রাট to দিয়ে observe আটকাচ্ছ, এই দুইটা স্ট্রাট কি দুইটা গর্তের মতো ইয়েতে আটকানো হচ্ছে, তাই না? দুই দিকে দুইটা গর্তের মতো আছে, যে দুটাতে তুমি এই বারের সাথে যে স্ট্রাট দুটো তুমি বানানোর সময় লাগাই দিছি না, সেই দুটাকে ঢুকাই দিচ্ছ। তো তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে দুটো স্ট্রাট তুমি যেটা তুমি প্রথমবার উপরে ঢুকাইছিলা ধরো ডে 1 এ, এটা যদি নিচেরটায় লাগাও, নিচেরটা হয়তো গর্তটা একটু বেশি বা একটু হয়তো অন্যরকম, ফলে হবে কি রিডিং এও সামান্য 2-1 ইউনিট এদিক সেদিক হতে পারে। তো
তো ওইটা যেহেতু আমার পার্সেন্টেজটা কি খুবই কম 0.02%, তা একটা 10 ইঞ্চির 0.02% কতটুকু হতে পারে বলো? যে আমরা বলি যে 0.02% তাও, তাই না? তো 0.02% কতটুকু? তো যেহেতু এটা খুবই সেন্সিটিভ এবং খুব লো স্কেলের ভ্যালু মেজার করে, তো প্রিসিশনটাকে সূক্ষ্ম রাখার জন্যই যে এন্ডটা আমি যেই দিকে ঢুকাইছিলাম, যেই নবে ঢুকাইছিলাম সেইভাবেই যেন ঢুকে, সেই জন্যই অ্যারো চিহ্নটা দেওয়া হয়। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাই, যে এখানে দেখো আমরা লেন্থ কম্পারেটর দিয়ে কি বলেছে, কম্পারিজন। এটা হচ্ছে লেন্থ কম্পারেটর, অর্থাৎ তুমি কোন একটা স্ট্যান্ডার্ড কোন কিছুর লেন্থের রেসপেক্টে আরেকটার ভিতরে কোন লেন্থ, যে লেন্থ হচ্ছে সেই লেন্থটা মেজার করছো। ঠিক আছে? অর্থাৎ তুমি এই যে রেফারেন্স বারটা ইউজ করেছিল, স্ট্যান্ডার্ড রেফারেন্স বার, তার রেসপেক্টে তোমার মর্টার বারের একটা ভ্যালু তুমি বের করছো। সেটা 0 ডেতে বের করছো বা 1 ডে থেকেই আমরা 0 ডে ধরছি, এবং 14 দিন পরে আবার বের করছো। সো রেফারেন্স বারের রেসপেক্টে এই যে দুইটা রিডিং, তাদের মধ্যে যদি পার্থক্য হয় তার মানে তার এক্সপানশন হয়েছে। আর যদি রেফারেন্স বারের রেসপেক্টে তাদের রিডিং এর কোনো পার্থক্য না, অর্থাৎ তাদের লেন্থের কোনো পার্থক্য যদি না হয়ে থাকে, অর্থাৎ 0 ডেতেই আমি রেফারেন্স বারের রেসপেক্টে যতটুকু লেন্থ পেয়েছি, আর 14 ডেতে গিয়ে রেফারেন্স বারের রেসপেক্টে যতটুকু যে ভ্যালুটা পেয়েছি সেম যদি হয়, তার মানে এক্সপানশন হয়নি। আর যদি কিছু ভ্যালু চেঞ্জ হয় তার মানে সেটা তার এক্সপানশন, আর যদি কম হয়ে যায় তার মানে কন্ট্রাকশন। ঠিক আছে? সো তাহলে রেফারেন্স বারটা ইউজ করছি কি এই লেন্থ কম্পারেটরকে দিয়ে লেন্থ কম্পারিজনের জন্য। ঠিক আছে? এখানে কিন্তু আমি কোনো ডাইরেক্ট লেন্থের ভ্যালু পাচ্ছি না। আমরা এখানে যেটা করেছিলাম, রুবাইয়া ডায়ালটাতে একটু যাবা কষ্ট করে। এখানে দেখো আমরা যে রিডিংটা পাচ্ছিলাম, এখানে যেমন আমরা বলছি যে রেফারেন্স বারের, আমরা জাস্ট কি করেছি, জিনিসটাকে রেফারেন্স বারটা লাগিয়েছি এবং রিডিংটা নিয়েছিলাম, তাই না? স্কেলটা 0-তে ছিল, কাটাটা, রেফারেন্স বারটা আটকালাম, রিডিং পেলাম, এবং তারপরে আবার রেফারেন্স বারটাকে সরিয়ে স্যাম্পলটা দিলাম, রিডিং পেলাম। এই কাজটা কিন্তু তাহলে আমি কি করলাম, দুটো যখন রিডিং পেলাম, তাহলে 0 ডেতে আমি রিডিং একটা পাচ্ছি, আবার 14 দিনে এভাবে দুটো রিডিং পাচ্ছি, একটা রেফারেন্স বারে, একটা স্যাম্পলে। 14 দিনেও দুটো কেন রিডিং নিচ্ছি, কারণ টেম্পারেচার চেঞ্জের জন্য দেখা যাবে যে কোনো কারণে রেফারেন্স বারেরও রিডিং এর কম বেশি হতে পারে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যদি যেটা করতে পারতাম, এখানে দুটো রিডিং না নিয়ে রেফারেন্স বারটাকে এখানে আটকানোর পর চাইলে এই ডায়ালটাকে কিন্তু মুভ করানো যায়, এই ডায়ালটাকে ঘুরায় কাটাটাকে 0 করে নিতে পারতাম। ঠিক আছে? তার মানে রেফারেন্স বার থাকা অবস্থায় যদি ডায়ালটাকে আমি কাটাটাকে ঘুরে 0 করে নেই, তারপর যদি আমি আমার স্যাম্পলটাকে দেই, তাহলে যে রিডিংটা পাবো সেটা ডাইরেক্ট একটা ভ্যালু দিবে তার কম্পেয়ারিং উইথ রেফারেন্স বার, উইথ রেসপেক্ট টু রেফারেন্স বার। ঠিক আছে? একইভাবে যখন আমরা 14 দিনে মেজার করব, তখন আমরা একইভাবে রেফারেন্স বারটাকে সেট করে ডায়ালটাকে ঘুরায় কাটাটা বরাবর 0 কে এনে তারপরে আমি রেফারেন্স বারটাকে রিমুভ করে আমার স্যাম্পলটা রিডিং নিলে, তখন সেটাও আমাকে একইভাবে রেফারেন্স বার রেসপেক্টে রিডিং দিবে। অর্থাৎ আমরা দুভাবেই করতে পারি, যে আমি প্রত্যেকবারে রেফারেন্স বারের একটা করে রিডিং নিব, আমার স্যাম্পলের একটা করে রিডিং নিব, তাহলে তাদের দুটোর পার্থক্য থেকে একটা ভ্যালু পাবো। আবার কি করতে পারি, রেফারেন্স বার রাখা অবস্থায় ডায়ালটাকে ঘুরায় 0 করে নিয়ে তারপর আমার স্যাম্পলের রিডিং নিতে পারি। কথাটা ক্লিয়ারলি বুঝেছো তো? রেফারেন্স বারটা কি ম্যাম একই টাইপ, মানে সিমেন্ট দিয়ে তৈরি, না আমার কোনো না, স্পেশাল রেফারেন্স কিছু বার তো আছে? স্টিল, তুমি দেখতে পাচ্ছ না, এটা একটা স্টিল এলিমেন্ট ছিল, বইতে বলাও তো আছে যে এটা একটা স্টিল বার। আচ্ছা রুবাইয়া কন্টিনিউ করো। এই যে দেখো, এটা একটা স্টিল বার। Specimen in saturated lime water after initial measurement. We will be taking another length comparator reading at the age of 14 days. Now, after 14 days, we have to take the reading following the same procedure. As you can see, the reading of the small dial is 6 and the large dial is 8. So, the final reading after 14 days is 608. That's all for today. Thank you everyone for watching. Welcome to C20.
আচ্ছা আমার স্লাইডটা দেখতে পাচ্ছ তো না? জি ম্যাম। হ্যাঁ আমি যে একটু ক্যালকুলেশনটা একটু বলে দিই। এখানে আমি যে ডায়ালের ছবিটাও দিয়ে দিয়েছি আর কি, যে তোমার ডায়ালের রিডিংটা বুঝতে পারছো তো না? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ডায়ালের রিডিংটা কেমন করে নিব? না ম্যাম। হ্যাঁ মানে এখানে দুইটা ডায়াল আছে, ঠিক আছে? ছোট ভিতরের ডায়ালটা হচ্ছে কি যেটা তুমি পাবা সেটাকে আমার 100 দিয়ে গুণ করতে হবে, এবং যেটা বড় ডায়ালটা যে জায়গায় থাকবে ওটা ডাইরেক্টলি, ঠিক আছে? তো তারপর সেই দুইটাকে যোগ করে দিলে তুমি রিডিংটা পাবা। এটা কিন্তু কোনো মিলিমিটার না, মানে লাইক 1162 মিলিমিটার না, ঠিক আছে? এটা একটা রিডিং। তো আমরা পার্থক্য থেকে আমরা আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার কেমন করে মেজার করি ওইটাই দেখাচ্ছি। এই যে প্রথমে দেখো যে তোমার অ্যানোটেশন, হ্যাঁ তো দেখো এই যে প্রথমে ডায়াল রিডিং অফ দ্য লেন্থ কম্পারেটর এট এইচ 24 আওয়ার্স, 24 আওয়ার্সে হচ্ছে গিয়ে তোমার এই রেফারেন্স স্টিল বারেরটা আমি যে এটা এখানে দেখাইছি আর কি 1162, এবং হচ্ছে গিয়ে আর ওই দিন তো তুমি মোটর বারও মাপলা, মোটর বারটা হচ্ছে কি 382 হয়েছে। তো আমি এই দুইটার পার্থক্য ফার্স্টে মানে মেজার করবো, তোমরা ডাটা শিটে দেখতে পাবো, এগুলো ক্যালকুলেশন সবই আছে। তো তাহলে এই বড় হাতের এ ক্যাপিটাল এটা হচ্ছে গিয়ে স্মল এ মাইনাস বি 780, এটা কিন্তু জাস্ট একটা পার্থক্য, এটা কিন্তু কোনো মিলিমিটার না। এরপরে যেটা যে তোমার হচ্ছে 14 ডেজে আবার আমি রেফারেন্স স্টিল বারটা মেজার করব। তো এটা আমি তোমরা মনে হইতে পারে যে আমি কেন এটা 2 দিনই করব, কারণ হচ্ছে গিয়ে আসলে এত প্রিসাইজ এই ইয়েটা মানে মেশিন যন্ত্রটা লেন্থ কম্পারেটর যন্ত্রটা এতই প্রিসাইজ যে তোমার খুবই পার্থক্য মানে সে ইয়ে করতে পারে আর কি, স্মল পার্থক্যগুলাও সে ধরতে পারে। তো ধরো রেফারেন্স বারটা যদি ধরো টেম্পারেচারের কারণে কোনো একটু এদিক সেদিকও হয়ে থাকে তাইলে কিন্তু চেঞ্জ আসবে। দেখো এখানে একটা চেঞ্জ আসছে, তোমরা এরকম মানে ফিজিক্যালি যদি করতে তাহলে দেখতে পাইতো যে এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসতো না আর কি। তো তাইলে 14 ডেজে আমরা পাইলাম হচ্ছে কি আবার রেফারেন্স স্টিল বারের ইয়েটা রিডিংটা, এরপরে মোটর বারের রিডিং আমি আবার নিলাম মানে 14 ডেজ পরে আর কি। তো তারপর দুইটার ডিফারেন্স হচ্ছে গিয়ে আমি আবার ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে কি 14 ডেজ পর যে রেফারেন্স স্টিল বারের যে ডিফারেন্সটা ওটা কি টেম্পারেচারের কারণে? মানে রেফারেন্স বারটার হ্যাঁ টেম্পারেচারের কারণে, যে দুইটা যদি যে কোনো কিছু তো টেম্পারেচারের একটা এফেক্ট থাকে না, তো এটারও যদি থেকে থাকে এই জন্য আমরা ওইটা পরবর্তীতে আবার মাপি আর কি। ওকে ম্যাম। মানে অল্প একটু চেঞ্জ হইলেও সেটা তোমার এই মেশিনে ধরা পড়বে, বুঝছো? এই জন্য আর কি আমাদের পরে মানে 14 ডেজে আবার এই রিডিংটা নিয়ে নিতে হয়। তো আচ্ছা তারপর 14 ডেজে তুমি আবার এই পার্থক্যটা মেজার করলা, এবার তুমি এক্সপেনশন মেজার করবা। তো এটা আসলে একটু আমার লেখা উচিত ছিল, এই যে b - a * g, যেটা হচ্ছে গিয়ে এই কনস্ট্যান্ট 0.01, আর এই যে ক্যাপিটাল বি থেকে ক্যাপিটাল এ মাইনাস করলাম, এই আমি গেজ মানে কনস্ট্যান্টটা দিয়ে গুণ করলাম 0.68, এইটা আমি আসলে মিলিমিটারে পাই, ঠিক আছে? এক একটা ঘর মিলিমিটারে বলছেন যে ম্যাডাম, এটা আসলে আমার লেখা উচিত ছিল, সরি, কিন্তু এটা 0.68টা হচ্ছে মিলিমিটারে। এবং আমি তাহলে এক্সপেনশন কেমন করে পাবো? আমার গেজ লেন্থ কিন্তু 250 মিলিমিটার, ঠিক আছে? তোমরা দেখছো না যে ওর বাইরের ডাইমেনশন যদিও 285, ছবি আঁকা আছে বারবার করে, কিন্তু ভিতরে মানে দুই স্ক্রু এর মাঝখানে যে গেজ লেন্থ হবে সেটা কিন্তু 250 মিলিমিটার। সো আমি হচ্ছে কি এই যে 0.68টাকে 250 দিয়ে ডিভাইড করব, ইনটু 100 করলেই তো আমি পার্সেন্টেজে পেয়ে যাচ্ছি। তো মানে আমার ক্যালকুলেশন অনুযায়ী 0.003 আসছে আর কি। তো এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনের প্রসিডিওর। আর এখানে রাউন্ডিং হচ্ছে গিয়ে তোমার রাউন্ডিং নিয়ে তো প্রত্যেকবারই ক্লাসে বলা হয় যে 0.001% পর্যন্ত রাউন্ডিং করতে বলা আছে। রিপোর্টে হচ্ছে গিয়ে অ্যাভারেজ অফ 3 স্পেসিমেন বলা আছে, আমরা 2 স্পেসিমেন্স করব, আমরা 2টা স্পেসিমেন টেস্ট করে সেটার অ্যাভারেজটা করব। ম্যাম এলটা কি? এলটা বুঝলাম না। এল হচ্ছে গিয়ে ওই তোমার যে মোটর বারের লেন্থ, যে বারটা তৈরি করেছো সেই বারটার লেন্থ হচ্ছে গিয়ে তোমার বারের লেন্থ কত কত ইঞ্চি বার বানিয়েছো? 250 মিলিমিটার। হ্যাঁ 250 মিলিমিটার ছিল। হ্যাঁ সেটা এটা একটু লিখে দিলে ভালো হতো আর কি, 250 হবে আর কি। ম্যাম এই কনস্ট্যান্ট যেটা জি, এটা কি লেন্থ কম্পারেটর ইনস্ট্রুমেন্টেশন রিলেটেড? দেখো যে ভিতরে গোল করে দেখো, জুম করে একটু ভাইয়া দেখাই দাও, এটা একটু জুম করো, তোমার স্লাইডটা জুম করো। এটা জুম করতে পারবো নাকি? হ্যাঁ ছিল তো, তোমার স্লাইড অপশনই ছিল, নিচে থাকে না, নিচে জুম করে দেয়, হ্যাঁ ওখানে জুম করো তুমি, পাশেরটা জুম হয় না। আচ্ছা জুম হয় না। আচ্ছা যাই হোক, তুমি তোমার যে ডায়ালের যে ছবিটা ছিল ওইটার ভিতরে দেখবে একটা ছোট্ট করে লেখা আছে 0.01 মিলিমিটার, ঠিক আছে? ওইটা হচ্ছে তার কনস্ট্যান্ট। এখন দেখতে পাচ্ছ কি একটু? এখানটায় উপরে
হ্যাঁ উপরে দেখা যাচ্ছে যে 0.01 লেখা। ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। এরপরে নিচে যে রেঞ্জটা দিয়েছে ম্যাম 0 to 50 মিলিমিটার, এটা কিসের রেঞ্জ দেওয়া হলো? এটা হচ্ছে তোমার তুমি যে নিচে যেই জিনিসটা যেই দুটো জিনিসে আটকাচ্ছ রেফারেন্স বারটা বা কোনো কিছুকে, সেটা কত লম্বা পর্যন্ত বার তুমি করতে পারবে। অর্থাৎ তোমার তাদের মাঝখানে দুটো তো একটা ফিক্স জায়গা ছিল তাই না, দুটো পয়েন্টে। তুমি লেন্থ কম্পারেটর একটা ছবি দেখো, আগের স্লাইডটা যাও রুবাই, আগের স্লাইডটা, আগের স্লাইডটা, হ্যাঁ তোমার 22 নাম্বার স্লাইড যেটা, হ্যাঁ নিচে নামো, হ্যাঁ জুম থাকুক নিচে নামো, হ্যাঁ এই যে লেন্থ কম্পারেটরটা জুম করো। এখানে দেখো যে উপরের যে পয়েন্ট আর নিচের যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা জায়গা আছে। এখন তুমি কি করতেছো, নিচের পয়েন্টটা তো ফিক্সড, উপরের পয়েন্টটাই উঠানামা করে তাই না, উপরের পয়েন্টটাই উঠানামা করে। তাহলে কত ম্যাক্সিমাম সে উঠতে পারবে, মানে 2 ইঞ্চি পর্যন্ত এখানে সে এক্সট্রা উপরের দিকে যেতে পারবে, বুঝতে পারছো? তার মানে রেফারেন্স বার যেখানে যে লেন্থটা এটা তার থেকে বড় জন্য আরো ম্যাক্সিমাম 2 ইঞ্চি পর্যন্ত যদি লম্বা হইতো, সেই ধরনের বার দিয়ে তুমি এখানে টেস্ট করতে পারবে। এটাকে আবার কিন্তু নিচেও করা যায়, বিভিন্নটায় ফ্লেক্সিবল থাকে আবার কোনোটা থাকে ফিক্সড, ঠিক আছে? ওইটা হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দেয়া, ওইটা তোমার না জানলেও চলবে, ওইটা আসলে ইনস্ট্রুমেন্ট ভ্যারি করে। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো ম্যাম 23 স্লাইডে গেলে একটু ভালো। ম্যাম এই যে এখানে যে ছোট ডায়ালের বাইরের দিকেও একটা নাম্বারিং করা আছে, সেটা কি জন্য ম্যাম? 45 30 এগুলো অনেক নাম্বারিং করা আছে। এটা তো ছোট ডায়ালটা কিন্তু কয়েকবারও রাউন্ড দিয়ে আসতে পারে, বুঝছো? তোমার এই ছোট ডায়ালটা ধরো এই মানে একবার ফুল রাউন্ড দেওয়ার পর আবার যদি দেয়, সেই রিডিং গুলো হচ্ছে কি বাইরের থেকে পাবা তুমি। ভিতরে 5 10 15 20 তারপরে 25 30 35 40 এরকম আর কি। তোমার টাকায় দেখতে হবে এটা কয়বার রাউন্ড দিয়ে আসলো, বুঝতে পারছো কি? মানে ইনিশিয়াল থেকে শুরু করার পরে কতবার সেটা রাউন্ড করব? হ্যাঁ মানে ধরো 360 বুঝতেছো না? হ্যাঁ তা পুরো একবার হোল রাউন্ড সার্কেল শেষ করে আবারও যদি সে রাউন্ড করে, সেই রিডিং গুলো নেওয়ার জন্য আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। ম্যাম ক্যালকুলেশনের এই পেজের ক্যালকুলেশনের যে পার্টটা ছিল ওখানে E/L * 100 যেটা ছিল ওটা বলছিলেন E এর ভ্যালুটা হচ্ছে 0.6 আর L টা হচ্ছে আমাদের ওই লেন্থটা 250 পেজ লেন্থ যেটা, হ্যাঁ জি 250। ওটা করলে তো ম্যাম অ্যানসার সাথে মিলতেছে না, হচ্ছে এখানে যে ক্যালকুলেশন করা কত আসে দাঁড়াও। তাইলে না আসলে তো মিলতেছে না। 0.272 আসে ম্যাম। 0.272% আসে। 0.272% আসে। এইখানে তাহলে ক্যালকুলেশনটা ভুল করছি সম্ভবত। তুমি কি এখানে 285 দিয়ে ভাগ দিছো নাকি? না ম্যাডাম 285 দিয়ে ভাগ দিলেও তো 0.003 হয় না। 0.003 হয় না, 0.002 হয়, 0.0024। এনিওয়ে যে রেজাল্ট যেটাই আসুক না কেন, হয়তো বা ক্যালকুলেশন কোনো কারণে ক্যালকুলেটর টিপতে ভুল করছে ম্যাডাম। তোমার ম্যাম তাহলে আমরা এর ভ্যালু 250 বসাবো। তোমরা L এর 250 ভ্যালু ধরবা, 250 বসাবো। L এর ভ্যালু 250 ধরবা, গেজ কনস্ট্যান্ট 0.01 ধরবা, এই দুটো তোমাদের জন্য ফিক্সড। আর রিডিং তোমাদেরকে ডাটা যেভাবে দিয়ে দেওয়া হবে যেই গ্রুপে সেই ডাটা বসাবা। আবারও বলছি রিডিং নেগেটিভ আসতে পারে যদি কোনো কারণে এক্সপানশন না হয়, শ্রিঙ্কেজ হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি প্রপারলি কম্প্যাক্ট না করো সেক্ষেত্রে তোমার দেখা যাবে এক্সপানশন না হয়ে উল্টা হয়ে গেল, যে কমে গেল, ঠিক আছে? সো এই কারণে নেগেটিভ আসলে যা আসবে তুমি ওইভাবেই কমেন্ট করবে ডিসকাশনে, পজিটিভ আসলে সেভাবেই তোমাকে কমেন্ট করতে হবে উইথ আফটার কম্পেয়ারিং উইথ স্ট্যান্ডার্ড ভ্যালুস। রুবাই তোমার লেকচার কি শেষ না আরো আছে? না ম্যাডাম শেষ। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল, বলো। এটা হয়তো বলছেন আমি মিস করছি, রেফারেন্স স্টিল বারটা মানে দুই জায়গাতেই সেম লেন্থের হওয়ার কথা ছিল না? মানে যেহেতু এটা রেফারেন্স লেন্থ তো সেমই আছে, তোমার বুঝতেছো না রিডিংটা কত সূক্ষ্ম। কোনো কারণে যদি আমি রেফারেন্স বারটাকে রেখে দিলাম রুম টেম্পারেচারে, কোনো কারণে রুম টেম্পারেচার বেড়ে গেল, ওইটাতে স্টিলের ইফেক্ট কি হয়? এক্সপানশন হবে, তাই না? টেম্পারেচার কমে গেলে কি হবে? কন্ট্রাকশন হবে। তো সামান্যতম যদি তার ভিতরে চেঞ্জ হয়, ঠিক আছে? তুমি আমাদের দেশের ওয়েদার রেসপেক্টে চিন্তা করছো, এখন এটা যদি তুমি ভুল ক্রমে হয়তো এটাকে গরম ওয়েদারে দুবাইতে তুমি গেছো মরুভূমির বালির মধ্যে রেখে দেওয়া হয়েছে বা কোল্ড স্টোরেজে রেখে দেওয়া হয়েছে, তখন কি হবে? এটা সেম লেন্থ নাও থাকতে পারে, চেঞ্জ হতে পারে। সো সেফটি রেসপেক্টে যাতে কোনো সূক্ষ্ম ভুল না হয়, প্রিসাইজ রিডিং যাতে আমরা পাই, সেই জন্যই আবারও সেকেন্ড টাইম রেফারেন্স বার রিডিংটা নেওয়া হয়। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ রুবাইয়া, খুব সুন্দর করে তুমি সবকিছু বুঝাইছো। তো তোমরা সবাই তো আশা করি সবকিছু ক্লিয়ারলি বুঝেছো। তোমাদের যার যার
গ্রুপে এখন তোমরা চলে যায় অ্যাজ ইউজুয়াল। এখানে যে দুটো গ্রুপের থাকার কথা সেকশন এ না, বাকিরা তোমরা লিভ করো, তোমাদের যার যার ক্লাস রুমে চলে যাও। থ্যাংক ইউ এগেইন রুবাইয়া। ওয়েলকাম ম্যাডাম। ম্যাম হ্যাঁ বলো। ওয়েট অফ সিমেন্ট এর কি এক্সপেরিমেন্ট 3 এর মতো কত গ্রাম নিলাম? ওয়েট অফ সিমেন্ট কত নিলাম মানে তুমি পড়ে আসো নাই? তুমি প্রসিডিউর পড়ে আসো নাই? কি বলা হয়েছিল যে একই ফলো করব আমরা এক্সপেরিমেন্ট 3 তে যেভাবে নিয়েছি, তাই না? জি ম্যাম এটাই বলছিলাম। হ্যাঁ এটা বলা আছে। আর যেটা হচ্ছে যে আমরা এখানে তিনটা বার তৈরি করার কথা, সেখানে আমরা দুটো বার তৈরি করছি। সো তোমার অ্যাজ ইউজুয়াল আমরা এক্সপেরিমেন্ট 3 তে যে ওয়েট নিয়েছি, যা যা নিয়েছি সেভাবে তুমি এখানে লিখবা। আর ওটা ক্যালকুলেশনে কোথাও লাগতেছে না কিন্তু। ঠিক আছে, আমি তাহলে আমার ক্লাসে যাই। হ্যাঁ, তোমরা যারা ওই যে B1 B আর C আছো তারা লিভ করো, সেকশনে এখানে থাকো। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুমাইয়া, রাকিব আছো? জি ম্যাডাম আছে। সুমাইয়া রেকর্ডিং এখন করে ফেলো। আর হচ্ছে গিয়ে এখানে দেখো হচ্ছে